প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত এবং সকলের প্রিয়জন এবং বলতে পারেন আমার গুরুজন, ফরদ মাজহার, যার কোনো পরিচিতির দরকার নেই। ফরদ ভাই, আপনাকে স্বাগতম। আপনি আমার চ্যানেলকে সম্মানিত করেছেন এবং আজকে আমার জন্য খুবই আনন্দের দিন। এবং আমার মনে হয় আমার দর্শক পাঠক সবাই জানেন যে আপনার সাথে আমার যে সম্পর্ক, আপনার যে স্নেহ প্রশ্রয় এবং আপনার যে মেন্টরিং পেয়েছি, যার ফলে যেটুকু শেখা, যেটুকু জানা রাজনীতি, সমাজ, দর্শন সম্পর্কে, সেটা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি যে সেটা গুরু হিসাবে আপনার কাছ থেকেই পাওয়া, আপনার কাছ থেকেই জানা। এবং দর্শকদের বলে রাখি যে এটা শুধু সাম্প্রতিক সময়ে না, আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম সেই সময় থেকে, তখন হয়তো ফরদ ভাই আমাদেরকে চিনতেন না, সেই সময় থেকে ফরদ ভাইয়ের লেখার সাথে আমরা পরিচিত এবং ফরদ ভাইয়ের মাধ্যমেই মার্কস চেনা। ফরদ ভাই, স্বাগতম আপনাকে। নাকি সুন্দর সুন্দর কথা বলছেন, আমাকে অনেক ধন্যবাদ, খুবই ভালোবাসি আপনাকে। গ্রেট জব, অনেক বড় কাজ করছেন, আমরা চেষ্টা করছি সবাই মিলে। থ্যাংক ইউ ফরদ ভাই। আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আমার প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা 5ই অগাস্ট এবং জুলাই অগাস্টের যেই ঘটনা ঘটলো, গণ অভ্যুত্থান ঘটলো, এটা অনেকে বলে গণ অভ্যুত্থান, অনেকে বলেন বিপ্লব। আপনি এটাকে কি বলেন, কেন বলেন? একটা হলো ডেসক্রিপটিভ, আমরা তো ডেসক্রিপটিভ বিপ্লব বলতে পারি বর্ণনাত্মক অর্থে, যেহেতু একটা বড় ধরনের ঘটনা ঘটেছে। এমনি কনসেপচুয়ালি, মানে ধারণার দিক থেকে যদি আমরা বুঝতে চেষ্টা করি, অনেক সময় বিপ্লব বলে লোকে বলশেভিক রেভলিউশন বা মাওসেতুংয়ের রেভলিউশন বুঝে। এই জন্য আমি সাধারণত বিপ্লব শব্দটা পরিহার করি। কারণ হলো যে আমাদের এখনকার যে মূল কাজটা হলো আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা। এটা এই জন্য আপনাকে ওই বিপ্লব কথাটা আমি পরিহার করার চেষ্টা করি। কিন্তু অবশ্যই এক অর্থে আপনি বলতে পারেন এটা রাজনৈতিক বিপ্লব। এখন যখন এই যে গণতান্ত্রিক বিপ্লব বলার কথাটা যখন বলি, তখন এর কিন্তু উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে আপনি একটা গঠনতন্ত্র তৈরি করবেন, সেই গঠনতন্ত্রে ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির মর্যাদা এটা থাকবে, এটার প্রতিষ্ঠা থাকবে, এবং রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না যে আইনের দ্বারা তার যে অধিকার, তার যে ব্যক্তি অধিকার, তার বাক অধিকার, কথা বলার অধিকার, তার মর্যাদা, এটা হরণ করতে পারে, তাকে গুম করতে পারে, কি তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারে। এই যা যা কিছু আমরা সাফার করেছি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে, এটা যেন রাষ্ট্র কখনোই করতে না পারে, এরকম রাষ্ট্র একটা গঠন করাটা হলো আমাদের লক্ষ্য। এই অর্থে এটাকে আমরা বলি গণ অভ্যুত্থান, এবং সেই অর্থে এর মধ্যে একটা বৈপ্লবিক উপাদান রয়েছে। কিন্তু যদি আমরা বলি যে এই বিপ্লবের পরে আমরা সমাজতন্ত্র কায়েম করব, তাহলে কিন্তু এই বিপ্লব সেই বিপ্লব না। কারণ এই বিপ্লবের উদ্দেশ্য হলো আজকে এই লুটেরা মাফিয়া শ্রেণী যারা আমাদেরকে বিনিয়োগে যেতে দিচ্ছে না, মানে আমাদের সত্যিকারের একটা উদ্যোক্তা শ্রেণী গড়ে উঠতে দিচ্ছে না, আমাদের টেকনোলজি ট্রান্সফারে সহায়তা করছে না, আমাদের বেকার সমস্যার সমাধান করছে না, আমাদের অর্থনৈতিক উন্নতিকে একটা দ্রুত বেগে বিকশিত করবার তারা আমাদেরকে সহায়তা করছে না, আমাদেরকে চিরকাল গরিব রাখতে চায়, চিরকাল চায় আমাদের ছেলে মেয়েগুলা মালয়েশিয়া গিয়ে মরুক ওই যে সাপের কামড় খাইয়া, আর আপনার ইয়েতে গিয়ে সৌদি আরবে গিয়ে মরুক আপনার মরুভূমিতে খাইটা। এই যে শ্রেণী, এই শ্রেণীকে উৎখাত করা কিন্তু আপনার এই গণ অভ্যুত্থানের লক্ষ্য। মানে এই মাফিয়া লুটেরা শ্রেণী যারা দেশকে লুটপাট করতেছে এই 72 সালের পর থেকে, বিশেষত আপনার 75 সালের পর থেকে একটা নিউ লিবারেল ইকোনমি গড়ে উঠতেছে, একটা গ্লোবালাইজেশনের মধ্যে বাংলাদেশকে একটা কলোনি বানাইছে, মানে আপনার বহুজাতিক কোম্পানির কলোনি বানাইছে। এটাকে সরাই দিয়ে সত্যিকারের যারা উদ্যোক্তা আমাদের সমাজে, যাদের কন্ট্রিবিউশন আছে, টেকনোলজি যারা ডেভেলপ করছে, বিজ্ঞানকে তারা নিয়ে আসতেছে, যারা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারে, তারা যারা শ্রমিককে শোষণ করে না, শ্রমিককে মাসের শেষে বেতন দেয় বা পারলে সপ্তাহে সপ্তাহে মিটিয়ে দেয়, এই শ্রেণীকে সামনে নিয়ে আসা, এদের সঙ্গে জনগণের একটা মৈত্রী, তার সঙ্গে সৈনিকের মৈত্রী, এই তিনটা মৈত্রী মিলিয়ে দ্রুত বেগে বাংলাদেশকে আজকে ইউরোপের সমান কি মার্কিন যুক্তরাষ্ট্রের সমান একটা অর্থনীতিতে পরিণত করা। যদি তাও না আমরা না পারি, নিজের পক্ষে মালয়েশিয়ার মতন একটা জায়গায় পৌঁছে যাওয়াটা আমাদের হলো লক্ষ্য। এটা করতে হবে 5-6 বছরের মধ্যে।
এইটা হলো গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য। তো এটা যদি আমার জনগণ বুঝে যায়, তাহলে সে বুঝবে যে কেন সে গণঅভ্যুত্থানটা করলো, কেন সে জানটা দিল, কেন সে পঙ্গু হয়ে বসে থাকবে ছেলেগুলো আমাদের এখন, ঠিক না? এই কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই। তো এই ছেলেগুলো এটার জন্যই আপনাকে এই বন্ধুকে বুলেটের সামনে জীবন দিচ্ছে, ঠিক আছে না? তো এটা যদি আমরা বুঝি এই গণঅভ্যুত্থানের লক্ষ্যটা কি, পরিষ্কার লক্ষ্যটা কি, তাহলে কিন্তু জনগণ বুঝবে যে এটা আমরা কি করে করব, আমাদের কথাটা তারা তাড়াতাড়ি বুঝবে। এই জন্য বিপ্লব কথা কেন বলি না আপনাকে বলি, কারণ অনেক সময় লোকে বিপ্লব বলে বামদের পুরনো যেসব অপকর্ম, এটা তো আমরা জানেন, আপনি সমর্থন, এদের এই অপকর্মের কারণে এরা কখনোই জনগণের কথা চিন্তা করে না। জনগণের দাবিটা কি, তার ইচ্ছেটা কি, তার অভিপ্রায়টা কি। যদি অভিপ্রায়টাকে সামনে নিয়ে আসে, তাহলে এটাই কিন্তু জনগণ চায়। সে একটা ভালো অর্থনীতি চায়, ভালো ইকোনমি চায়, সে একটা চাকরি চায়। আপনি এখানে কোটা সংস্কার, চাকরি চাচ্ছে ছেলেমেয়েরা, বেকার হয়ে যাচ্ছে, মুদ্রাস্ফীতি তারা চায় না, একটা ভালো একটা অর্থনীতি ব্যবস্থা চায়, ব্যাংক লুট হয়ে যাচ্ছে, এটা বন্ধ করতে চায়। এটাকে হলো গণঅভ্যুত্থানের লক্ষ্য। সমাজতন্ত্র কায়েম আমাদের এই বিপ্লবের বা তথা এই গণঅভ্যুত্থানের উদ্দেশ্য না বলে আমরা বিপ্লব শব্দের ব্যবহার না করাটাই ভালো। যদি আমরা সমাজতান্ত্রিক পথে যাইতে পারি, একটু বেশি সোশ্যাল ওয়েলফেয়ার বাড়াইতে পারি, আমাদের স্বাস্থ্য, শিক্ষা এসব ক্ষেত্রে যদি আমরা জনগণের প্রতি বেশি দরদি হতে পারি, তাদের জন্য বেশি সুযোগ বাড়ি করতে পারি, শিক্ষাতে বেশি সুযোগ বাড়ি করতে পারি, আমাদের ছেলেমেয়েরা ভালো করে শিক্ষা পেতে পারে, এটা আমরা যত বেশি করতে পারি তত আমাদের লাভ। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করা। কি কার বিপরীতে? বহুজাতিক কোম্পানিগুলোর বিপরীতে। এই বিল গেটস আছে, জুকারবার্গ আছে, এই বড় বড় কোম্পানি, অল্প কয়েকটা কোম্পানি সারা দুনিয়া লুটপাট করতেছে। এদের বিপরীতে বাংলাদেশে আমরা যেন একটা অর্থনীতি গড়ে তুলতে পারি। সে অর্থনীতি গড়ে তুলতে হলে আমাদেরকে জনগণকে লাগবে, জনগণকে সকলে মিলে সেই কাজটা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের জনগণ একটা আকাঙ্ক্ষার জন্য ঐক্যবদ্ধ হলো, সারা দেশের জনগণ, এবং সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সে রাজপথে সক্রিয় হলো, জীবন দিল, রক্ত দিল, এবং এর পথে যে বাধা, প্রধান বাধা, তাকে উৎখাত করলো। এখন এই আকাঙ্ক্ষাটা, তারপরে যে সরকার গঠিত হলো, সেই আকাঙ্ক্ষাটা কি বুঝতে পেরেছে বা সেই আকাঙ্ক্ষা বুঝে কাজ করতে পারছে? খুব ভালো। এখন ধরেন আপনি আকাঙ্ক্ষা শব্দের ব্যবহার করে খেয়াল করেন, আকাঙ্ক্ষাটা হলো আমাদের জীবের চাহিদা মেটানো। মানে এই যে আমি একটু অর্থনৈতিক কথাবার্তা বললাম, এটা কিন্তু জীবের চাহিদা। আমি তো একটা সমাজে আমি বাস করি, আমি রক্ত মাংসী মানুষ, আমার কতটা চাহিদা আছে। কিন্তু এই চাহিদা ছাড়াও একটা রাজনৈতিক চাহিদা আছে আমার। সেটা হলো আমি একটা জনগোষ্ঠী, আমি যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী, এটাও কিন্তু আমার চাহিদা। এটাকেই আপনার রাজনীতির ভাষায় বলা হয় অভিপ্রায়, উইল অফ দ্য পিপল। আমরা বলি না, উই পিপল অফ ইউএসএ, উই দ্য পিপল অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশের জনগণ। এটাকে বলে রাজনৈতিক জনগোষ্ঠী। এখানে কিন্তু জাতিবাদ টাতিবাদ নাই, রাজনৈতিক জনগোষ্ঠী। এই রাজনৈতিক জনগোষ্ঠীতে আমরা সকলে কিন্তু একত্রিত, এবং আমাদের অভিপ্রায়টা হলো আমরা এমন একটা রাষ্ট্র বানাবো, এমন একটা রাজনৈতিক ভাবে এটাকে এমনভাবে আমরা রূপ দেব যেখানে আমরা সকলে মিলে একসঙ্গে বাস করতে পারি। তার মধ্যে আপনার শুধু বাঙালি থাকবে তা না, তার মধ্যে আপনার চাকমারা থাকবে, তার মধ্যে সাঁওতালরা থাকবে, তার মধ্যে রাজবংশী থাকবে, সনাতন ধর্মের লোক থাকবে, ঠিক আছে, নারী পুরুষ থাকবে, আস্তিক নাস্তিক থাকবে। এই সকলে মিলে আমরা একটা রাষ্ট্রের মধ্যে বাস করব, সকলে মিলে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী, ইংরেজিতে এটাকে বলা হয় পলিটিক্যাল কমিউনিটি। এটা খুব ইম্পর্টেন্ট একটা ধারণা। দেখেন, এটা কিন্তু জাতিবাদ না, কিন্তু কারণ জাতিবাদ হলে কিন্তু আপনি আবার ফ্যাসিস্ট হয়ে যাবেন। এটা কিন্তু ইসলামী জাতিবাদ না, কারণ ইসলামী জাতিবাদ হলেও কিন্তু আপনি ফ্যাসিস্ট হবেন। ফ্যাসিজম কিন্তু বিভিন্ন দিকে আছে, সমাজে ছড়াই আছে, ঠিক আছে না? বাংলাদেশি জাতিবাদ হলো আপনার ফ্যাসিস্ট হবার সম্ভাবনা আছে, যদি মনে করেন এটাই আপনার একমাত্র পরিচয়। কারণ আপনাকে বাংলাদেশ হতে পারেন, আমাদের এখানে বিএনপি বাংলাদেশি জাতিবাদী কথা বলে, তারাও থাকবেন। এমনকি যারা বাঙালি জাতিবাদী কথা বলে তারাও থাকতে পারেন, কিন্তু ফ্যাসিজম হওয়া যাবে না। এটাই একমাত্র আপনার চিরায়ত আপনার কি বলে পরিচয়। আর বাকি পরিচয়গুলা ভুল, ওদেরকে আপনি নির্মূল করবেন, মুসলমানদেরকে নির্মূল করবেন, ইসলামকে নির্মূল করে দিবেন, বাংলাদেশকে আপনি একদম ফ্ল্যাট বানায় ফেলবেন, খালি আপনাদের মতো করে সাজাবেন, এটা হবে না। মানে সকল প্রকার ফ্যাসিবাদী প্রবণতা এবং ফ্যাসিবাদী প্রবণতার ভিত্তি করে ফ্যাসিবাদী শক্তি, যেমন হাতুড়ি লীগ টাইপের আর কি,
ওই যে হেলমেট টাইপের, হুম। এই ধরনের শক্তিকে উৎখাত করা এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা উৎখাত করে দেওয়া, এটা হলো এই গণ অভ্যুত্থানের যে মূল মর্ম। জনগণের অভিপ্রায়। জনগণের অভিপ্রায় খুব সুন্দর, একটা জনগণের অভিপ্রায়, একটা অভিপ্রায়, আর একটা আমি খুব সুন্দর করে বললেন যে আকাঙ্ক্ষা। তার আকাঙ্ক্ষা, জীবের আকাঙ্ক্ষা আর তার রাজনৈতিক আকাঙ্ক্ষা, এই দুটো মিলে গণ অভ্যুত্থান। তাহলে এই আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়, সেটা কি বর্তমান সরকার এটা বুঝতে পারছে, বাস্তবায়ন করার চেষ্টা করছে? না, একেবারেই বুঝতে পারেনি, না অল্প বুঝেছে? একেবারে যদি বুঝতো তাহলে চুপ্পুর কাছে গিয়ে তারা শপথ নিত। এটা তো কমন সেন্সের ব্যাপার। আপনি চুপ্পু হলো শেখ হাসিনার দ্বারা নিয়োজিত একজন প্রেসিডেন্ট, আপনি হাসিনার সংবিধান রাখছেন যা আছে তাই, তার মানে শেখ হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্রটা যা আছে তাই। এখন যখন নিয়োগও দিচ্ছেন তখন ওই সব আওয়ামী লীগই ঢুকতেছে, আর কিচ্ছু কিন্তু ঢুকতেছে না, ওখানে তারাই ঢুকতেছে। আইনও তাই, সবকিছু তাই। তার মধ্যে খালি আপনার একটা উপদেষ্টা বানাইছেন, আপনি উপদেষ্টাটা কার উপদেষ্টা? আপনি চুপ্পুর উপদেষ্টা। ফাইন ফাইন, এটা দ্বারা কি আমি জনগণের ইচ্ছা আপনি কাম করতে পারবেন? জনগণ তো আপনাকে তাদেরকে হীরার খণ্ড তুলে দিছে, তার হৃদয়টা দিছে আপনাকে। ডক্টর ইউনূসকে জনগণ তার হৃদয় দিছে, তার রক্ত দিয়ে লাশ হয়ে তার হৃৎপিণ্ডটা তার হাতে তুলে দিছে হেফাজত করার জন্য। তো উনি করলেন ঠিক, উনি ক্ষমতা এসে কি কাজ করতেছেন? এটা কি হলো? আমি তো উনি এসে বলে দিচ্ছিল আমি, এটা হবে ঘোষণা, এটা কোনো ওই অধ্যাদেশ হবে না, অধ্যাদেশ না। কিন্তু এখন তুমি অধ্যাদেশ বানাবেন, কেমনে বাড়িবেন? আর তো কোনো বাড়ার উপায় নেই। তাকে হতে হবে ঘোষণা যে আমি বাংলাদেশের জনগণের এই যে তার যে সার্বভৌম অভিপ্রায়, এই অভিপ্রায়ের পরম অভিব্যক্তিকে প্রতিনিধিত্ব করি বলে আমি ক্ষমতা গ্রহণ করিলাম। এটাকে বলে সিম্পল প্রোক্লেমেশন। যেমন করে আমরা 1971 সালে ঘোষণা করছি না আমাদের স্বাধীনতা, তিনিও দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা করবেন যে আমরা জনগণের অভিপ্রায় বাস্তবায়নের জন্য আমি এসেছি, ফলে আমি ক্ষমতা গ্রহণ করিলাম এবং এখন থেকে আমার আদেশ ক্রমে এই সমস্ত বাংলাদেশ চলবে। এখন তার আদেশ মানে বাংলাদেশের জনগণের আদেশ, যারা রক্ত দিয়ে লাশ হয়ে তাকে ক্ষমতায় বসিয়েছে। ফলে তিনি তো ব্যক্তি ইউনূস না, তিনি তো জনগণ, তিনি তো খোঁজ জনগণ আকারে বসছেন। ফলে তার আদেশেরই জনগণ মানবে এবং তিনি কার অভিপ্রায় ব্যক্ত করবেন, কার অভিপ্রায় তার মধ্য দিয়ে আদেশ হবে, জনগণের অভিপ্রায় তার মধ্যে দিয়ে আদেশ হবে। সভাপতি, তিনি তো আর সামরিক শাসক হবেন না। ফলে জনগণ যেটা চায় সেটাই তিনি কায়েম করবেন। এখন দৈনন্দিন কাজগুলো চালাবার জন্য তিনি কি করতে পারেন? তিনি বলতে পারেন যে বাংলাদেশে এখন যা চলতেছে তাই চলবে, অসুবিধা নেই, শাসন ব্যবস্থা করার জন্য যে আইন আছে তাই চলবে, আদালত তেমনি করে চলবে। শুধুমাত্র আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে যা যা সাংঘর্ষিক এবং বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে যা সাংঘর্ষিক, এটা হবে না, আর সব চলবে। এবং আমাদের কাজ খুবই সংক্ষিপ্ত, খুবই কম, এবং সেটা কি আমরা একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করব এবং রাজনৈতিক দলগুলোকে আমরা বুঝাবো আমাদের এখনকার কাজ হলো একটা নতুন গঠনতন্ত্র জনগণকে উপহার দেয়া, এবং আমরা রাজনৈতিক দলগুলোকে আমাদের চাই তারা আমাদেরকে সহায়তা করুক এবং এই গঠন প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করুক। দেখেন কথাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ক্ষমতায় এসে কিন্তু রাজনৈতিক দলগুলোকে খামাখা আপনার বিপরীতে আপনি দাঁড় করেছেন। আরে ভাই, আপনি কেন বিপরীতে দাঁড় করাবেন? রাজনৈতিক দলগুলো আসে, তারাই তো আপনাকে সহায়তা করবে নতুন গঠনতন্ত্র প্রক্রিয়ার জন্য, তারাই তো বলবে, ফলে তাদেরকে তো আপনি ইনভলভ করবেন। এখন ইনভলভ করার বহু পদ্ধতি আছে, নানাভাবে আপনি করাতে পারতেন। প্রথম আপনি করাতে পারতেন বলতে, ঠিক আছে ভাই, আমরা তো আসছি, আমরা তো নির্বাচিত কেউ না, কিন্তু আমরা জনগণ দ্বারা নির্বাচিত। মানে তুমি ভোটের দ্বারা নির্বাচিত হইতা এবং তুমি মেজরিটি দ্বারা তুমি রাষ্ট্র চালাইতা, আমি পুরো জনগণ দ্বারা আসছি, আমি সেই পুরো জনগণের মধ্যে তুমি আসো। তো আসো আমরা একটা কাজ করি, আমরা একটা 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 ন্যাশনাল কাউন্সিল তৈরি করি। আমরা ন্যাশনাল কাউন্সিল, তোমার থাকো আওয়ামী লীগ ছাড়া, তোমরা থাকো আমাদের মধ্যে, সেই ন্যাশনাল কাউন্সিলের থেকে তোমরা আমাদেরকে দেখবা, নিরীক্ষণ করবা, আমাদেরকে ওয়াচডগ আকারে থাকবা, যেন আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদেরকে একটা গঠনতন্ত্র উপহার দিতে পারি। আর গঠনতন্ত্রের ক্ষেত্রে তোমরা আমাদেরকে সহায়তা করো। আমরা উপজেলায় উপজেলায় যাব, আমরা গ্রামে গ্রামে যাব, আমরা জেলায় জেলায় যাব,
ঠিক আছে, আমি ওয়ার্ডে ওয়ার্ডে যাবো, ওখানে মিটিং করো, তোমরা ওখানে তোমাদের বক্তব্য দাও, তোমরা তর্ক বিতর্ক করো, এবং তোমরা সকলে মিলে আমাদেরকে বলো কি ধরনের বাংলাদেশ তোমরা সকলে চাও। আমি আছি গার্ডিয়ান, আমি তোমার অভিপ্রায়টা হাজির করার জন্য জনগণকে সুন্দর করে গুছিয়ে এটা লেখা একটা খসড়া বানাবো তোমাদের সঙ্গে পরামর্শ করে। সেই খসড়াটা আমরা একটা গণপরিষদে দেব, গণপরিষদ তর্ক বিতর্ক করবে, তর্ক বিতর্ক করে তার একটা গঠনতন্ত্র প্রণয়ন করবে, ওটা আমরা রেফারেন্ডে দেব। তোমার প্রত্যেকটা পর্যায়ে তোমরা আমাদেরকে সহায়তা করো। তো নিঃসন্দেহে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সহায়তা করবে, কেন করবো না? তারা তো গণবিরোধী লোক না। আপনি ধরে নিতে পারেন না যে আপনার তারা যেহেতু একটা অতীতে তারা একটা ভুল কাজ করছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরও তো পরিবর্তন হয়েছে, তারা তো দেশকে ভালোবাসে। ফলে আপনি যদি ভালো প্রস্তাব দেন, তারা কেন এই প্রস্তাব মানবে না? রক্তও দিয়েছে, তারা সক্রিয় অংশগ্রহণ করেছে, রক্ত দিয়েছে তাদের কর্মীরা। সেই জন্য দেখেন, আমি বারবার বলেছি, খেয়াল করেন, আমি বারবার বলছি যে বাংলাদেশে বিএনপি তো ক্ষমতায় আছে, কারণ বিএনপি তো দলে নাই, কিন্তু বিএনপি তো ক্ষমতা আছে, তাদের দ্বারাই তো এই সরকার নির্বাচিত হয়েছে, থাকতে পারতো না। এটা তো কাণ্ডজ্ঞানের বিষয়। আপনি তাদের রাজনৈতিক দলগুলোকে আপনি কি করতেন? সঙ্গে নিতেন, তাদের পরামর্শ নিতেন, তাদেরকে নিয়েই বলতেন কি করে আমরা দেশটা চালাবো, আপনারা আমাদের একটু ভালো বোঝেন, আমাদেরকে সহায়তা করেন। একটা কথা বললে কিন্তু রাজনৈতিক দলগুলা দল প্রত্যেকটা দলের সঙ্গে আমার কথা হয়েছে, আমি আপনাকে তথ্য আকারে বলি, প্রত্যেককে সাক্ষী দেবে আজকে রাজনৈতিক দলের বড় বড় নেতা প্রত্যেকে আমাকে বলছে, ফরাদ ভাই আপনি যেটা বলছেন এটা অত্যন্ত ভালো একটা প্রস্তাব, আপনি দেখেন এটা করতে পারেন কিনা। আমাদের ভাই আমি চেষ্টা করতেছি, আপনারা আমাকে সহায়তা করেন। কিন্তু দেখেন আমরা কোথায় নিয়ে গেলাম চেষ্টা না, কিন্তু ঘটনা হলো এটা, ঘটনাটা প্যাচ খেয়ে গেল কোথায়, কিভাবে, কার জন্যে, কারা এর জন্য দায়ী? প্রথম থেকেই গোড়ায় গলতটা কেন হলো? আপনি তো প্রথম থেকে বলছেন এবং আমরা সেটাকে সাপোর্ট করেছি, আমি নিজেও ভিডিও করেছি। যখন শপথ নেয়নি তখন কিভাবে শপথ নেওয়া যায় সেটাও আমি বলেছি। আমি বলেছিলাম যে এটা আমরা শহীদ মিনারে শপথ নেব এবং একজন শহীদের পিতা বা মাতা সেই শপথ বাক্য পাঠ করবেন। তো অনেক অনেক আইডিয়া ছিল, কিন্তু প্রথম যেটা কোর কনসেপ্ট সেটা হচ্ছে চুপ্পুর কাছে শপথ নয়, শপথ করাবে জনগণ, জনগণের প্রতিনিধি হিসাবে, জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষার প্রতিনিধি হিসাবে প্রফেসর ইউনূস শপথ নেবে। কিন্তু এই পুরো বিষয়টা কারা এটাকে টুইস্ট করে এই জায়গায় তথাকথিত সাংবিধানিকতার দিকে নিয়ে গেল? আপনার কাছে কোনো তথ্য আছে বা আপনার কোনো ধারণা আছে? আমি এই পয়েন্টে আসতেছি আপনাকে। আমি আগে শপথ কথাটা একটুখানি পরিষ্কার করি। অনেক সময় আমাদের জনগণ, সাধারণ মানুষ আসলে বুঝতে পারে না যে বোধহয় শপথ নেওয়াটা বোধহয় খুব বাধ্যতামূলক। না, শপথ নেওয়াটা বাধ্যতামূলক না, এটা একটা আনুষ্ঠানিকতা। আমরা এটাকে সুন্দর করতে চাইছি, মানে আপনিও সুন্দর করতে চাচ্ছেন। একটা দেখেন ব্যাপারটা কত মধুর হইতো, এটা বিপুল একটা শোনাকে আপনি শহীদ মিনারে দাঁড়িয়ে আপনি আপনার নতুন যে গণঅভ্যুত্থানের সরকারটা শপথ নিচ্ছে। আসলে কিন্তু খালি লাগে ঘোষণা, প্রোক্লামেশন, আইনের দিক থেকে একটা ঘোষণা লাগে, আর কিছু লাগে না। আমরা স্বাধীনতায় তো তাই করে, ৭১-এ তো তাই করেছি। মুজিবনগর কি করেছে, কি কাজ করেছে? এটা তো আসলে পৃথিবীর সব দেশে এটা হয়েছে। এটা যে প্রোক্লেমেশন, আপনি ঘোষণা দিচ্ছেন, কারণ জনগণের ক্ষমতাটা কায়েম হয়েছে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে। সেই ক্ষমতাটাকে আপনি শুধুমাত্র ফর্মালি ডিক্লেয়ার করতেছেন, আমি জনগণের পক্ষে ক্ষমতা নিলাম। এটি হলো আইন বলেন কি রাজনৈতিক সাহিত্য বলেন, তার মধ্যে এটা হলো মূলনীতি। প্রত্যেকটা স্বরে ক খ যারা জানে আইন এবং রাজনীতি সম্পর্কে, তারা প্রত্যেকে এটা জানে। এখন তারা এর জন্য দায়ী। এখন আপনি ধরুন, আমি তো উইচ হান্টিং এ পছন্দ করি না, আপনি জানেন, আপনিও পছন্দ করেন। আমরা মনে করি এটা নিশ্চয়ই একদিন ইতিহাসে লেখা হবে। আমি মনে করি যারা যারা আপনার ওই 6 তারিখে ছাত্রদের যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামকে যারা বদলায় দিয়া একদিন আগে আনছে এবং শেখ হাসিনাকে পালায় যেতে সহায়তা করেছে, তারা একই সঙ্গে আপনার বঙ্গভবনে ওই ছাত্রদেরকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বুঝাইছে যে এখানে একমাত্র সমাধান হলো সংবিধান ছাড়া এটা নাকি করা যাবে না। এই যারা যারা ডেমোক্রেশনে যুক্ত ছিল, এরা এটার সঙ্গে আপনার আপনি কি তাহলে বলছেন ফরদ ভাই যে 6 তারিখে ঠিক ছিল লং মার্চের কর্মসূচিটা, এটা আগায় নিয়ে আসাটা পিছনেও একটা উদ্দেশ্য আছে? তো কি যুক্তি আমাকে বলেন? আমি তো এই যুক্তি এখনো খুঁজে পাচ্ছি না। আপনি 6 তারিখের প্রোগ্রাম আপনি কেন 5 তারিখে আনবেন? নিশ্চয়ই কারো ভিন্ন কোনো পরিকল্পনা ছিল। না থাকলে 6 তারিখের প্রোগ্রাম 5 তারিখে কেন আনবেন? এটা তো ছাত্রদের প্রোগ্রাম ছিল, আপনি তড়িঘড়ি আনছেন। আপনি কি কাকে আপনি কোনো আপনি আমাকে বলেন না, আপনি তো আমার চেয়ে কম বেশি তথ্য জানা আছে।
আমি তো তথ্য খুঁজতেছি, জিজ্ঞাসা করতেছি ভাই 6 তারিখে পুরো 5 তারিখে আনার যুক্তিটা কি এমন ঘটনা ঘটলো যাদের আমাকে 5 তারিখে আনতে হবে। এবং 5 তারিখের যেটা আমার কাছে তথ্য, আমি যদি মিথ্যা বলি তাহলে অন্যান্য সাংবাদিকরা আমাকে শুদ্ধ করবে। কারণ আমি যতটুকু জানি, এমনকি এই সেনাপ্রধান তিনিও জানেন না যে আপনার শেখ হাসিনা চলে যাচ্ছে একটা হেলিকপ্টার করে ভারতে। তারা এগুলো কি না, ওয়াকার সাহেব নিজেই বলেছে, এটা আমি নিজের কানে শুনেছি যে উনি বলেছেন যে সে জানতো না। এটা যদিও বিশ্বাসযোগ্য কিনা এটা নিয়ে অনেক তর্ক থাকতে পারে যে এটা জানবেন না কেন, কারণ এটা তো শুধু এক ব্যাপার না যে এটা বাসে চললাম চলে গেলাম, তো এটার সাথে পারমিশন নিতে হয়, এটার সাথে এভিয়েশন আছে, 2 দেশের এভিয়েশনের পারমিশনের ব্যাপার আছে, তারপরে একটা মিলিটারি হেলিকপ্টার নিয়ে গেছে, সবকিছু তো এটা তো ডকুমেন্টেড থাকবে। বাট এনিওয়ে আমরা তো আপনাকে তো না শুধু মিলিটারি কেউ ছাড়াও, কারণ যখন গেছে তখন তো ইন্ডিয়ান আপনার এয়ারফোর্স অত্যন্ত গোপনে আপনার আকাশে লিটারেলি প্রায় লুকিয়ে তাকে নিয়ে চলে গেছে। কথা হচ্ছে আপনি এটা বদলাবার যুক্তিটা কি? ছাত্রদের দিক থেকে কিন্তু কোনো পরিষ্কার কোনো বক্তব্য আমরা এখনো পাইনি। এবং সেদিন আসিফ নজরুলের সঙ্গে যে ছাত্ররা গিয়েছে তারা কারা? তারা তো মূল নেতা না। বা পরবর্তী যে 3 জন ছাত্ররা গিয়ে এখন এই সরকারে যুক্ত হলো, তারা কি তাদেরকে কি ছাত্ররা রিপ্রেজেন্ট করে পাঠিয়েছে? তাদের সঙ্গে কথা বলে গেছেন তারা? না, কোনো কাউন্সিল হয়নি, কোনো কাউন্সিল হয়নি। মানে এমন যদি হতো যে সব সমন্বয়কের একটা সভা হলো এবং সেখান থেকে এটা একটা সিদ্ধান্ত হলো তাহলে একটা কথা ছিল না। পুরো গণঅভ্যুত্থানটা ছিল সারা দেশের জনগণ তৈরি ছিল, তারা ভূমিকা পালন করেছেন, তার জন্য আমরা তাদেরকে প্রশংসা করব। আমি প্রশংসা করেছি, আপনি প্রশংসা করেছেন, আমরা তাদেরকে মরব যে অবশ্যই তাদের একটা বড় ধরনের আপনার কি বলে অবদান রয়েছে। কিন্তু খেয়াল করেন, আপনি ছাত্রদের কথা বলে আপনি জনগণকে কিন্তু তার অবদানকে কিন্তু আপনি অস্বীকার করছেন। আমি মনে করি ছাত্রদের ঐতিহাসিক বা ছাত্রছাত্রী, শুধু ছাত্র বলাটা ভুল, এটা পেট্রিয়ার্কাল, আমরা বলি এটা আমাদের দোষ। না না, ছাত্রীদের আমাদের এটা স্বীকার করতেই হবে ফরদ ভাই, এটা তো আমরা ওভারওয়েলমিংলি ছাত্রীরা যেভাবে পার্টিসিপেট করেছে এই বিপ্লবে, মানে এই গণ অভ্যুত্থানে, চিন্তাই করা যায় না, এটা আগে কখনো দেখা যায়নি। তারা যদি প্রতিনিধিত্বের কথা যদি হতো তাহলে তো অন্তত একটা মেয়ে দেখতাম। আমি এটা বলেছি, আমি এটা আমার এপিসোডে বলেছি যে আমরা একটা মেয়ে দেখতাম। তারপরে যদি যারা এসছে সবাই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা ভালো পার্টিসিপেশন ছিল, সেখান থেকে থাকতে পারতো, সেটার একটা ব্যাপার। তাহলে এটা এখন ছাত্রদের ব্যাখ্যা করতে হবে তারা 3জনকে কেন পছন্দ করলেন, এটা তাদের কি এমন ছিল। এবং যখন ডক্টর ইউনূস বললেন যে তোমরা আমাকে ক্ষমতায় বসিয়ে, আরে ভাই তোমরা, হোয়াট ডু ইউ মিন? এই পুরো জনতা, তার সঙ্গে সৈনিকরা ছিল। আপনি সৈনিকরা যখন গুলি করতে বন্ধ করলো, তারা যখন অস্বীকৃতি জানালো, তখনই তো বিজয়টা হলো, আপনি সৈনিকদের অবদানটা আপনি কিসের ভিত্তিতে আপনি অস্বীকার করবেন? এই সৈনিক ছাড়া কি চলবে? এই সৈনিকদের আপনি এখন আবারও ওই এখন চিটাগাং হিল রাখছে এবং তাদের বিপরীতে দাঁড় করিয়ে আপনি এখন কি করবেন? আপনি সারা দুনিয়াতে বাংলাদেশের সৈনিকরা কত খারাপ এই প্রচারের মধ্যে নামা দিলেন আপনি। এটা কি ঠিক হচ্ছে? শুধু সেটাই না, এই যে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিয়ে যে কাজগুলো হচ্ছে ফরদ ভাই, খুবই ডিস্টার্বিং ইমেজ আসছে। তারা পাবলিক পানিশমেন্ট করছে এবং সেটা পাবলিক ডিসপ্লে করছে, সেটা রেকর্ড করছে, ভিডিও করছে এবং এটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে। এবং এটা তো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা অত্যন্ত লজ্জাজনক এবং গ্লানির একটা অধ্যায় হয়ে থাকবে। আমি এটাকে বিপজ্জনক মনে করি, কেন আমাদেরকে এখন সৈনিকদেরকে যে কোনো ভাবে হোক তাদের ইমেজ রক্ষা করাটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য অসম্ভব রকম জরুরি। আপনি এমন কোনো কিছু করতে পারবেন না যাতে তার ভাবমূর্তি কোনো না কোনোভাবে আন্তর্জাতিকভাবে এবং তার ভাবমূর্তি দেশের জনগণের কাছে, এমনকি তার ভাবমূর্তি পাহাড়ের জনগণের কাছে নেতিবাচক আকারে হাজির হয়। এবং এটা যে নেতিবাচক হাজির না করার পদ্ধতি খুবই সহজ। আপনি গিয়ে পাহাড়ের জনগণকে বলেন, ভাই তোমরা কি চেয়েছো বলো। আমরা বাংলাদেশে, আমরা তো নতুন একটা সরকার, এটা শেখ হাসিনা সরকার না, এটা অতীত রকম সরকার না, আমরা নতুন জনগণ আসছি। সেই জনগণের তোমরা একটা জনগণের অন্তর্গত এবং এটা তো তাদের অধিকার আছে, তাদের সেলফ ডিটারমিনেশন, যেটা আমরা জানি যে কোনো গণতান্ত্রিক আপনার রাষ্ট্রে আপনার সেলফ ডিটারমিনেশন অধিকার আছে। আমরা এর আগে যখন কামাল হোসেনের যে সংবিধান বানানো হয়েছিল, সেখানে তাদের যে মালিকানার যে অধিকার, কালেকটিভ,
এটা একটা কি, একটা কালেকটিভ, একটা গোত্র সম্পত্তি। হুম সেই হুম গোত্র সম্পত্তিটা তো স্বীকৃত না 1972 সংবিধানের মধ্যে। আপনি তো পুরো ঝামেলাটা লাগায় রেখেছেন তো ওই জায়গাতে। আপনি একবার বললেন যে তোমরা বাঙালি হয়ে যাও, তারপর আপনি বললেন যে তাদের সম্পত্তির যে ধরন, সেই সম্পত্তির ধরন আপনি স্বীকারই করলেন না 72 সংবিধানে। আবার আপনি সেই সংবিধানে আপনি আবার এখানে আবার কায়েম রাখছেন, সেটা ফেলে যাওয়ার কথা ছিল। ফেলে দিয়ে বলতেন যে আসলে আমরা কিভাবে আমরা বাংলাদেশটাকে ঠিক করব। তুমিও বাংলাদেশের টিকে রাখার তুমি একটা মানুষ ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার। তোমাকে বাদ দিয়ে তুমি কিছু করতে পারবো না, কারণ তোমার সঙ্গে আরো সন্নিহিত ভারতের বিভিন্ন রকম আপনার যারা জাতিসত্তা, আপনি কি মিজোরাম বলেন, কি মণিপুর বলেন, কি অন্যান্য যে নর্থ ইস্টে যে বিভিন্ন রকম রাজ্য, তাদের স্বার্থটাতে জড়িত ওই জায়গাতে। ফলে আমাদের যে এত একটা ভূরাজনৈতিক যে বিন্যাস, সেই বিন্যাসের মধ্যে কৌশলগতভাবে এবং নীতিগত দুটি, একটা কৌশলের দিক, একটা নৈতিক দিক। নৈতিক হলো যে তারা বাংলাদেশের রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত, ফলে তার মধ্যে তার যে জাতিসত্তা নিয়েই সে থাকতে পারবে, সে ক্ষুদ্র জাতিসত্তা, কিন্তু সে একই সঙ্গে ওই যে বাংলাদেশ নামক যে পলিটিক্যাল কমিউনিটি এবং তার যে রাষ্ট্র, সে রাষ্ট্রের সে অংশীদার। আপনি তাকে তো অংশীদার করতে হবে রে ভাই। আপনি না করে আপনি কি করতেছেন, তার বিরুদ্ধে আপনি বাংলাদেশের সেনাবাহিনীকে আপনি নামা দিচ্ছেন। তো এটা কি, এটা হবে না, একটা সাংঘাতিক ইনস্টেবিলিটি। আমার তো লং টার্ম খাড়া যাচ্ছে চিন্তা করে আগামী দিনে কি হবে বাংলাদেশ। আমি তো ভয় ঘুমাতে পারছি না। আপনাকে আমি এই দেরিতে এসে বসলাম, আমি তো মানে গত 3-4 দিন ঘুমাইতে পারছি না যে কোন দিকে চলে যাচ্ছে এই দেশ। তো আমি মনে করি যেগুলো তো ভাববার তো লোক আছে। আমি বলবো আমাদের বাংলাদেশে দেখেন পেটি বুর্জা মধ্যবিত্ত শ্রেণীর কত সাংঘাতিক সমস্যা আছে, যে কথায় কথায় তারা বিপ্লবটা প্রমাণ করে সেনাবাহিনী কত খারাপ। আমার একটা বই আছে, আমি দেখেছি গণপ্রতিরক্ষা, সেখানে আমি বারবার আর্গুমেন্ট করেছি সৈনিকের মর্যাদা রাখাটা সাংঘাতিক ইম্পর্টেন্ট। বিএনপিকে আমি বহুবার বোঝাবার চেষ্টা করেছি, ভাই তোমরা র্যাবটা করতে পারবে না, এটা ক্ষতি হবে তোমার। আমি লিখেছি যে এই র্যাবই বিএনপিকে ধ্বংস করবে। আপনি দেখেছি আমার সেই র্যাবে, এটা খেয়াল করেন। আপনি সৈনিকদেরকে নিয়ে এসে ঢুকাচ্ছেন র্যাবে এবং এরাকে শিখাচ্ছেন নিরস্ত্র মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর। তারা ফিরে যাচ্ছে আবার সেনাবাহিনীতে। আপনি পুরো সেনাবাহিনীকে আপনি কিন্তু দূষিত করছেন, বিকজ সে তার মোরাল ভ্যালুস অ্যাজ এ সোলজার, তার ডিগনিটি অ্যাজ এ সোলজার। একটা সোলজার কখনোই একটা নিরস্ত্র মানুষকে গুলি করতে পারে না। এটা তার ফিলোসফির মধ্যে নাই, এটা তার দর্শনের মধ্যে নাই, এটা তার নীতির মধ্যে নেই। ফলে এটাকে বলে সোলজার। আমরা সবসময় কিন্তু সৈনিকতাকে একটা খারাপ চোখে দেখি। কেন খারাপ? আপনি সৈনিকতা আমরা দেশকে রক্ষা করবেন কি করে? আর এখনকার বৈরী বিশ্বে, যেখানে আবার ডান দিকে আপনার ভারত, ওদিকে মায়ানমার, আপনি সৈনিককে শক্তিশালী না করে আপনি কি করে আপনি অগ্রসর হবেন? এখন এই যে ব্যাপারগুলো, এটাই তো গঠন কথাটা যেটা আমি বলি, যে আমাদের এখন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে এবং রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে নিজেদেরকে গঠন করতে হবে। এই নিজেদেরকে গঠন করার মধ্যে সৈনিকতা বলতে আমরা কি বুঝি, এটা কিন্তু অন্তর্গত। যে আমাদের সৈনিকরা কেমন হবে, এখানে তো আমাদের সকলকে সৈনিক হতে হবে। বাংলাদেশ যদি দেশকে রক্ষা করতে চায়, আমাদের প্রত্যেকেই কিন্তু বাধ্যতামূলক সামরিক শিক্ষা দরকার। আমরা নাহলে কি করে লড়বো? আমাদের সৈনিকদের কিন্তু নাগরিক হতে হবে, যে নাগরিকতার একটা ব্যাপার আছে। আমার যারা এই লুটেরা, এই যে আপনার মাফিয়া, এদের পাহারাদার কেন হবে সৈনিক? বাংলাদেশে ব্যাংক লুট করে, ওদের পাহারাদার কি হবে সৈনিকেরা? ফলে আপনি এগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ইস্যু, বুঝতে পারছেন না?